নমস্কার, পোস্ট এডিটর আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের সন্ধ্যের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিটর। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। বাংলায় আজ আরও এক মৃত্যু মিছিল। বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, আর তাতেই 11 সদস্যের এক পরিবারের মধ্যে 8 জনই মৃত, তার মধ্যে 2 শিশুও রয়েছে। কিন্তু এই ছবি বাংলায় নতুন নয়। আমরা যদি লাস্ট 2 বছর বা 3 বছরের পরিসংখ্যান দেখি, তাহলে আমরা দেখব কখনো এগরা, কখনো দত্তপুকুর, কখনো বজবজ, কখনো উলুবেড়িয়া, আর এবছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে কল্যাণীতে। প্রত্যেক জায়গারই অভিযোগ এক: ট্রেড লাইসেন্সের আড়ালে বাজি তৈরির কারখানা, বেআইনি বাজি তৈরির মশলা রাখা, আর যে কারণে বিস্ফোরণ। কোথাও কোনো সতর্কতা নেই, কোথাও কোনো রকম প্রশাসনিক নজরদারি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে একটা কমিটি গঠন করে দিয়েছিলেন, যার নেতৃত্বে ছিলেন মুখ্য সচিব স্বয়ং। কিন্তু তারপরেও ছবি বদলায়নি, আর এই বাংলায় মৃত্যু মিছিল একের পর এক হয়ে চলেছে। তবে আজ শুধু বাংলায় নয়, কলকাতা শহর থেকে বা পশ্চিমবঙ্গ থেকে 2200-2300 কিলোমিটার দূরে গুজরাটেও বনসকান্থায় একই রকমভাবে বাজির কারখানায় মৃত্যু হয়েছে। সেখানেও প্রায় 18 জন মানুষের মৃত্যু হয়েছে। হয়তো দুটো দিক এক, কিন্তু যেহেতু আমরা আজ এ রাজ্যের মানুষ, এ রাজ্যের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি বা তুলে ধরি বা বিশ্লেষণ করি, সে কারণেই বলতে হচ্ছে যে কবে বন্ধ হবে এই মৃত্যু মিছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ, সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এই বেআইনি বাজির কারখানা এখনও চলেছে। যে বাজির কারখানা আদৌ কতটা লাভ হবে বা এই বাজি বিক্রি করে কতটা লাভ হবে সেটা জানার পরেও কেন এই বেআইনি বাজি কারখানা এখনও বাংলায় রয়েছে, সেসব নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ফলে আজকের আমাদের টকিং পয়েন্ট কি, সেটা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। বাংলায় বাজি বিস্ফোরণের পরম্পরায় নয়া সংযোজন পাথর প্রতিমা। এত নজরদারি, মুখ্যমন্ত্রীর কমিটি, তারপরেও প্রাণহানি। প্রশাসন কি শুধুই খাতায় কলমে? বারবার পার পেয়ে যাবে চন্দ্রকান্ত বণিকরা। এই চন্দ্রকান্ত পণ্ডিতের যদি একটু আমরা বণিকের যদি একটু ব্যাকগ্রাউন্ড জানি, তাহলে জানতে পারবো যে 2022 সালে এই চন্দ্রকান্ত বণিক, আজকে যে পাথর প্রতিমার যে বাজি কারখানায় বিস্ফোরণ হচ্ছে, তার মালিক চন্দ্রকান্ত বণিক 2022 সালে বামাল অ্যারেস্ট হয়েছিল 68 কেজি বেআইনি বাজির মশলা মজুত রাখার জন্য। তারপর তিনি ছাড়াও পেয়েছেন। তারপরে আবার তিনি তার ট্রেড লাইসেন্স রিনিউ করে আবার ব্যবসা শুরু করেছেন। ফলে আমাদেরকে বলতেই হচ্ছে যে বাংলার এই ছবি কবে বদলাবে। তাই আজ শুরুতেই আমরা চেষ্টা করব সেখানকার যে ঘটনা, অর্থাৎ পাথর প্রতিমার ঢোলাহাটায় যে ঘটনা ঘটেছে, 8 জন সদস্যের প্রাণ গেছে, তার ঠিক প্রতিবেদন আমরা শুনব। সোমবার রাত 9:30 নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঝোলাহাটের তৃতীয় ঘেরি এলাকা। প্রাথমিক স্তব্ধতা কাটিয়ে ছুটে আসেন স্থানীয় মানুষ। এসে দেখেন চন্দ্রকান্ত বণিকের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভেতরে বন্দী ওই পরিবারের সদস্যরা। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা শুরু করা মাত্রই আবারও বিস্ফোরণ। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা, সঙ্গে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝোলাহাট থানার পুলিশ। হঠাৎ দেখলাম একটা আওয়াজ হলো, আমরা সেই পিটিপিটি বাইরে গেলাম, গিয়ে দেখলাম লাল হয়ে আওয়াজটা হচ্ছে, ধোঁয়া উঠছে। আমরা সেই পিটিপিটি আমাদের ছেনা নিয়ে আমরা রাস্তার দিকে উদ্দেশ্যে ছুটতে আলাম, গিয়ে আমরা ছেনা ছুটো হয়ে গেছি। তারপরে দেখছি ওদের বাড়ি থেকে সব ওরা চিৎকার করে বেরোচ্ছে। আমরা চেষ্টা করছিলাম বাচ্চাগুলো বার করার, তারপরে কিছুতেই বার করতে পারলাম না। একটা মাকে বার করলাম, তার কোনো রকম কাপড় জামা পরে নিজেদের নিয়ে হসপিটাল পাঠালাম। স্থানীয় এক বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক, তার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদের ঠিক পেছনেই রয়েছে সেই বাড়ি, যেখানে বসে বাজি প্যাকিং করা হচ্ছিল বলে সূত্রের খবর। এলাকাবাসী জানাচ্ছেন যে এই ঘরের মধ্যে বসেই কার্যত প্রচুর পরিমাণে বাজি প্যাকিং করা হচ্ছিল। তার কারণ সামনেই রয়েছে
বাসন্তী পুজো, আর সেই বাসন্তী পুজোর প্রচুর বরাত পেয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। আর সেই বাসন্তী পুজোর জন্য বাজি তারা প্রস্তুত করছিলেন। আর সেই বাজি প্রস্তুত করার সময় কোনোভাবে বাজিতে অগ্নিসংযোগ হয় এমনটাই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পুড়ে মৃত্যু হয় বণিক পরিবারের 7 সদস্যের। এদের মধ্যে রয়েছে 6 মাসের 2 শিশুও। রয়েছে আরও 2 শিশু। মৃত্যু হয়েছে চন্দ্রকান্তর বাবা অরবিন্দ বণিক, ঠাকুরমা প্রভাবতী বণিক, চন্দ্রকান্তর স্ত্রী শান্তনা বণিকের। পরিবারের সদস্য সুতপা বণিককে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার দেহের 75% পুড়ে গিয়েছিল। মঙ্গলবার সকালে এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়। গ্যাস থেকে আগুন লেগেছিল মনে হয়, আমি ঠিক জানি না বাবা। না, গ্যাসটা কে জানতো? গ্যাস কিন্তু উঠে পড়েছিল। আমি বলি না ঘরের ভিতরে ছিল, আমি দেখিনি। বললো ওরা ভেন্ন তো কোথায় কি করতেছিল, বাচ্চাদের খাওয়াচ্ছিল, ঘুম পাড়াচ্ছিল, এরকম কিছু নাকি? কি করতেছিল আমি জানি না তো বাবা। যে বাজি তৈরি করে বাজিগরের নাম চন্দ্রকান্ত বণিক। আচ্ছা, উনি বেঁচে আছেন? উনি বেঁচে আছেন। ওনার কে কে মারা গেছে? ওনার বাবা, ঠাকুরমা আর ওনার স্ত্রী, সঙ্গে 4টে বাচ্চা। ভাইয়ের 2টো বাচ্চা, ওর 2টো বাচ্চা। ওরা কয় ভাই? ওরা 2। উনি কি দীর্ঘদিন ধরে বাজি তৈরি করতো? বছর আসতে হচ্ছে। মানে কি বাজি তৈরি করতো? কি কি? সব রকম বাজি যেরকম বাজি হয় সব রকম বাজি। মানে অর্ডার নিয়ে করতো? অর্ডার। এইগুলো কি দিয়ে তৈরি হচ্ছিল? ঘরের মধ্যে কি করে হচ্ছে? ওর তো আলাদা কারখানা আছে। আলাদা কারখানা আছে, এখানে স্টক কিছু মাল থাকে। গ্রামের বাসিন্দা চন্দ্রকান্ত বণিক ঘন জনবসতিপূর্ণ এলাকাতেই বাজির কারখানা করেছিল। স্থানীয়রা একাধিকবার বারণ করেছেন, কিন্তু সে কথা শোনেননি চন্দ্রকান্ত। ভয় করতো, আমরা প্রতিবাদ করেছি, আমরা ওরা আমাদের কথা শোনেনি, ঝগড়া এইসব হয়েছে। তারপরে আমরা জানি ওই নিয়ে ঝগড়াঝাটি করে ওরা ওদের থাক, আমরা থাক, মরলে সকালে মরবো, বাঁচলে ভালো, এই বলে আমরা কিচ্ছু আর করিনি। দুর্ঘটনার পর এলাকার তৃণমূল বিধায়ক জানাচ্ছেন, বৈধ লাইসেন্স ছিল চন্দ্রকান্ত। এরা 2 ভাই, এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আরেকটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি। মজুদ বাজি থেকে বিস্ফোরণ, জানান এডিজি আইন শৃঙ্খলা। আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে একটি গ্যাস সিলিন্ডারও বার্স্ট করেছে। ফরেনসিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন, তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। যারা আজকে ফেরার আছে তাদের নিজেদের বাড়ির বাচ্চা, বাবা মা, স্ত্রী তারা মারা গেছেন। একটা বাজি ব্যবসায়, এটা আমাদের মাথায় রাখতে হবে, এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকে, একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে। কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। 2 ভাই ব্যবসা চালাতেন, তবে 2 ভাইয়ের কেউই দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না। পরে পুলিশ চন্দ্রকান্ত বণিককে আটক করে। পুলিশের নাকের জগায় কি করে বাজি তৈরির কারখানা চলছিল, কেন পুলিশের নজরদারি ছিল না, উঠল এই প্রশ্ন। বিধায়ক বলেছেন লাইসেন্স ছিল। ঘন জনবসতিপূর্ণ এলাকায় কি করে লাইসেন্স মিলল? লাইসেন্স পাওয়ার পরেও কি নিয়ম মেনে চলতো বাজি কারখানা, নাকি অবৈধ বাজি তৈরি হতো লাইসেন্সের আড়ালে? তৃতীয় ঘেরি এলাকায় পুড়ে যাওয়া বাড়ি, পোড়া স্মৃতিচিহ্ন আর 8টি প্রাণের চলে যাওয়ার বিষণ্ণতার মধ্যেই ঘুরে ফিরে বেড়াচ্ছে এই সব প্রশ্ন। নিউজ টাইম। তাহলে আসল প্রশ্নটা হচ্ছে যে কোন লাইসেন্স তাদের কাছে ছিল? ট্রেড লাইসেন্স ছিল না ফায়ার সেফটি লাইসেন্স ছিল? ফায়ার সেফটি লাইসেন্স থাকলে তাহলে কিন্তু বাজি মজুত করার যে আইনের আওতা তারা কিন্তু করতেন। কিন্তু স্থানীয় বিধায়ক যেটা বলছেন যে তাদের কাছে ট্রেড লাইসেন্স ছিল। প্রশ্ন তাহলে কে ট্রেড লাইসেন্স দিল, আর সেই ট্রেড লাইসেন্স আড়ালে কী করে এই বেআইনি বাজি তৈরি করছিলেন, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। আমরা আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে উপস্থিত যারা রয়েছেন আমাদের অতিথি আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে একদম আমার ডান দিকে রয়েছেন বিজেপি মুখপাত্র আলী হোসেন সাহেব, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী ভাস্কর সিং রায়, আপনাকে স্বাগত। আমার বাদিকে রয়েছেন সিপিআইয়ের তরফ থেকে রিতেশ বসাক, রিতেশদা আপনাকে স্বাগত। আর বাইরে থেকে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল রায়, অনিলদা আপনাকেও স্বাগত। আমি শুরু করব ভাস্করদার কাছ থেকে। ভাস্করদা, এই ধরনের ঘটনা
যখন বারবার ঘটে তখন কিন্তু প্রশাসনের দিকে সবার আগে আঙুল যায়। আমি যদি একটু রিকল করি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে যখন এগরার ঘটনা ঘটে, খাদিকুলের ঘটনা ঘটে, তখন কিন্তু একটা কমিটি গঠন করেছিলেন, তার নেতৃত্বে ছিলেন মুখ্য সচিব। কিন্তু আমি জানি না সেই কমিটির আদৌ কোনো কাজকর্ম হয়েছিল, কোনো কিছু তৈরি হয়েছিল। তারা এই কেন এই বেআইনি বাজি মজুদ রেখে ব্যবসা চালাচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে কঠোর নিয়মাবলী আনার কথা বলা হয়েছিল, তা কি আদৌ সম্ভব হয়েছে? নাহলে এই ধরনের ছবি আমাদের সামনে আসতো না, এই মৃত্যু মিছিল আমাদের আরও একবার দেখতে হতো না। ভাস্করদা, এই ঘটনাটা আজকে জানার পরে সকলেই, একটা পরিবারে এতজন মারা যাওয়াতে সকলেই খুব শোকাহত, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তবে এই ধরনের বাজির যে কারখানা বা বাজি মজুত করে রাখা, এই দুর্ঘটনায় আরেকটা ঘটনা আজকে ঘটেছে সকাল 9:30টার সময় গুজরাটে বনসকাটায়, সেখানে 18 জন শ্রমিকের প্রাণ গেছে। আমি বলছি যে এই বাজি যে মজুত রাখা বা এটা কুটির শিল্প, এবং বহু জায়গাতে বাজি তৈরি করা হয়, বিভিন্ন উৎসবের সময় সেই বাজিগুলো ফাটানো হয়, বিভিন্ন দেখেছেন আপনারা এখানে চম্পাহাটি সহ বিভিন্ন জায়গায়, আপনারা জানেন যে এগুলো কুটির শিল্পের মতো এখানে বাজি তৈরি কারখানা আছে, সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যেই আছে। তো এবারে এখানে যে পরিমাণ সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, সেই সাবধানতা হয়তো অবলম্বন করা হয়নি, দুর্ঘটনা ঘটেছে। এবং ফরেন্সিক এলেই বলতে পারবেন যে কি কারণে, মানে রিপোর্ট এলে জানতে পারবো যে কী কারণে ঘটলো। আপনি যে কথা বলেছেন যে একটা কমিটি করে দেওয়া, দেখুন মানে এটা তো অসংগঠিত ক্ষেত্রের একটি ব্যবসা বা মানে কুটির শিল্প, সেখানে সারা পশ্চিমবঙ্গে বহু গ্রামে বলুন, বহু জায়গায় এরকম কারখানাগুলো ছড়িয়ে আছে। এখন এগুলো দেখার ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে তো এগুলো সব বন্ধ করে দেওয়া যায়, মানুষের রুজি রোজগার যুক্ত আছে, দীর্ঘদিন ধরে চলে আসছে, সেখানে নিয়ন্ত্রণের প্রশ্নতে তাদের সাবধানতা কী কী অবলম্বন করা উচিত সেগুলো নিয়ে যথেষ্ট কাজ হয়েছে। তবুও দুর্ঘটনাটা যে বাড়িতে আপনার বাজি মজুদ রাখলেই সেটাই একটা ইনফ্লেমেবল ব্যাপার হয়ে থাকে, সেখানে গ্যাস থেকে আগুন লেগেছে না শর্ট সার্কিট থেকে লেগেছে, এবং এটা একটা তো নিশ্চিতভাবে জানতে হবে। তবে এই কমিটি করে অনেক জায়গাতে বিস্ফোরণ হওয়াতে সেগুলো নিয়ন্ত্রণ করার কাজ চলছে। আপনার মনে হয় নিয়ন্ত্রণ হয়েছে? তাহলে এতগুলো উদাহরণ আমার সামনে আমি বললাম তো যে পরিমাণ ছিল, আমি তো বললাম এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন, এটা সারা ভারতবর্ষ। আজকে বনসকাটার ব্যাপারটা বললাম, এটা তো আগে তামিলনাড়ুতে শিবকাশিতে হয়তো বিজেপি সরকার আছে, আমি সরকারের কথা বলছি না, আমি সুপ্রিয়দা কেন বেআইনি, আমি বেআইনি আইনি বল, আপনি বলুন অবৈধ কারবার কেন চলবে, কাদের মদতে চলবে বলুন আমাকে। ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গাতে যেখানকার বাজির কারখানা মানে সর্বজন বিদিত, সেটা হচ্ছে তামিলনাড়ু শিবকাশি। আপনি খুব বেশি দিন আগে না শিবকাশিতে ভয়ঙ্কর বিস্ফোরণ। তাহলে এবারে বলুন যে এই বাজি ব্যাপারটা, তাহলে বাজি ব্যাপারটা নিষিদ্ধ করতে হয়, সেটা তো করা সম্ভব নয়। বাজির ডেসিবেল নিয়ন্ত্রণ করতে তো হয়, নিয়ন্ত্রণ করা, হ্যাঁ পুরোপুরি বাতিল তো করা যাবে না, নিয়ন্ত্রণ করা। এখানে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার পরেও এই ধরনের একটা এই হ্যাজার্ড বাজি তৈরি করা এবং তার সঙ্গে রাখার মধ্যে একটা হ্যাজার্ড থাকে, দুর্ঘটনাটা হওয়ার সম্ভাবনা। মানে এরপরেও কি সরকারের হুঁশ ফিরবে মনে হয় আপনার? দেখুন সরকার যেটা পারে, সরকার কি করতে পারে, আইন না। এবারে মনে করুন এখানে আমি যা শুনছি যে এখানে আইন, এই যে আমি শিবকাশি কথা বললাম বা বনসকাটার কথা বললাম, সেগুলো তো সব তো সরকারি সব লাইসেন্স নিয়েও কাজ করছে, তবুও বিস্ফোরণ ঘটেছে। আমি বলছি যে এই বিস্ফোরণ ঘটাটা একটা দুর্ঘটনা হিসাবে দেখতে হবে। তার সাথে সাথে ভাস্কর বাবু যে কারখানার মালিক, যার নাম চন্দ্রকান্ত বণিক, তিনি 2022 সালে বেআইনি বাজির মশলা রাখার দায়ে 68 কেজির বেশি এবং সেই লোকটি আবার জেল থেকে ছাড়া পেলেন, তিনি আবার বাজি কারখানা করলেন এবং বেআইনি লাইসেন্স ব্যবহার করলেন। এবারে যে দুর্ঘটনাটা ঘটেছে, আমরা এখনো অবধি ফরেনসিক রিপোর্ট বা ঠিক আছে আমরা অপেক্ষা করতে বলতে পারছি যে উনি বিরোধীরা তো ইতিমধ্যেই বলে রেখেছিলেন, মজুত করে যেটা রেখেছিলেন, এটা এনআইএ তদন্ত বিজেপি সবকিছুতেই চায়, একটা মানে চকলেট বোম ফাটলেও চায়, কিন্তু মজুত করে যে রেখেছিলেন বা রাখাটা তার বেআইনি কতটা ছিল সেটা আমরা পুলিশের রিপোর্ট না পেলে, ঠিক আছে আমরা অপেক্ষা করব। আমি দুর্ঘটনা এ ব্যাপারে কোনো মানে সন্দেহ নেই, দুর্ঘটনা বলে এটা দুর্ঘটনা যায় না। তাহলে আপনি কি বলবেন? আপনি বনসকাটাটা কি বলবেন? যায় না বনসকাটাটা বললাম আজকে ঘটেছে, তাহলে সেটা কি আমরা বললাম, সেখানে বিশেষিত সরকার রয়েছে, তাদের কাছেও প্রশ্ন, আমি তো এড়িয়ে যাচ্ছি না, কিন্তু আমরা বাংলায় বসে আলোচনা করছি, আমরা বাংলা বিষয়ে বেশি আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন পুলিশ কথা অনিল দা। সুপ্রিম কোর্টের নির্দেশ, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ,
সমস্ত কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনও দিনের পর দিন যখন এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কোথাও তো মনে হয় যে পুলিশের এই নজরদারি বা পুলিশের এই হুঁশিয়ারি বা প্রশাসনের কোথাও একটা ফাঁক ফোকর এখনও আছে, যেখানে এই অসাধু ব্যবসায়ীরা দিনের পর দিন তাদের মাথায় হাত রয়েছে এমন কোনো লোকের বা তাদের কাদের মাধ্যমে এই অবৈধ ব্যবসা বা কারবার চালিয়ে যাচ্ছে। ফলে কোথাও তো থামানো উচিত। কি করলে এটা বন্ধ হবে আপনার মনে হয়? এবং বাজি নিয়ে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায়, আমরা বারুইপুর থানার একটা চম্পাহাটি বলে একটা জায়গা আছে, বিভিন্ন জায়গায় বাজি এই ধরনের বেআইনি কার্যকলাপ চলে এবং তার ফলে বহু ইনসিডেন্ট হয়েছে। অনেক মানুষ বাজি যারা তৈরি কারিগর তারা মারা গেছেন, বাড়ির মালিক আশপাশের লোক মারা গেছেন অনেকবার। এবং বাজি নিয়ে কিন্তু স্পেসিফিক ডাইরেকশন আছে, বাজি যদি স্টোর করতে হয় তাহলে কি লাগবে, এর রিকোয়ারমেন্টসটা কি আছে, লিগাল রিকোয়ারমেন্টস কি আছে, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। বাজি যদি স্টোর করতে হয় তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে প্রপার লাইসেন্স নিতে হবে এবং এই লাইসেন্সটা পাওয়ার জন্য তাকে যখন অ্যাপ্লাই করা হবে, অ্যাপ্লাই করার পর সেখানে পুলিশ ডিপার্টমেন্ট, ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট, কারণ কোন জায়গাটা করছে এগুলো সব নেওয়ার জন্য, এইগুলো থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন নানা রকম ডিপার্টমেন্ট থেকে ফায়ার ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু একটা জয়েন্ট ইন্সপেকশন হবে। ইন্সপেকশন রিপোর্টটা যদি ফেভারেবল থাকে যে এটা সেফ অ্যান্ড সিকিউর প্লেস, এখানে কোনো মানুষের জন্য বিপজ্জনক নয়, এখানে করলে কোনো অসুবিধা কিছু হবে না, তো সেই রকম জায়গায় এরকম ছাড়পত্র পেলেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুধুমাত্র দিয়ে থাকে। শুধুমাত্র ট্রেড লাইসেন্স পঞ্চায়েতের দেওয়া বা মিউনিসিপ্যালিটির দেওয়া ট্রেড লাইসেন্সের উপরে ভিত্তি করে কিন্তু এই ব্যবসাটা করা যাবে না। তো আমি জানি না, আমি নিশ্চিত নই, কিন্তু আমার মনে হচ্ছে যে এই জায়গাতে কিন্তু এই সমস্ত রিকোয়ারমেন্টস গুলো কিন্তু ফুলফিল করা হয়নি, ডেফিনেটলি হয়নি। আর একটা জিনিস হচ্ছে বাজি, কোন ধরনের বাজি আপনাকে পারমিশন দেওয়া হবে স্টোর করার জন্য সেটাও কিন্তু স্পেসিফিক বলা আছে। এখন কিন্তু গ্রিন ফায়ার ক্র্যাকার্স যেগুলো রয়েছে, যেগুলোতে আপনার পলিউশনটা খুব কম পরিমাণে হয়, সেটাও কিন্তু একটা ডিফাইন করে দেওয়া আছে যে এইগুলোই শুধুমাত্র পারমিশন দেওয়া যাবে। যেগুলো সাউন্ড লিমিটের ব্যাপারটা থাকে, 125 ডেসিবেলের বেশি সাউন্ড হবে এমন কোনো ক্র্যাকারকে কিন্তু স্টোর করার জন্য, তৈরি করার জন্য কোনোটাই কিন্তু পারমিশন দেওয়া হয় না। সো পারমিশনেবল যে সমস্ত ফায়ার ক্র্যাকার্স গুলো আছে এইগুলোই পারমিশন দিতে পারেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু সেখানে কিন্তু আপনার ভেরিফিকেশন যে জায়গায় এটা হবে সেই জায়গাটা একটা সিকিউর জায়গা হবে, সেখানে লোকালিটি থেকে দূরে থাকবে, এই সমস্ত কিছু কিন্তু ভেরিফিকেশন করে ল্যান্ড ডিপার্টমেন্ট সেটার সঙ্গে থাকবে, তারাও কিন্তু এনকোয়ারি রিপোর্ট দেবে, পুলিশও দেখবে, তার সমস্ত কিছু রিপোর্ট যাবার ফায়ার ডিপার্টমেন্ট অবশ্যই দেখবে, দেখার পরেই কিন্তু এটা হতে পারে। তো এই জায়গাতে এই ব্যাপারগুলো আমাদের পুলিশকে খুব ভালো করে খতিয়ে দেখতে হবে এবং এই সব রিকোয়ারমেন্ট যদি একটাও যদি ফুলফিল না থাকে বা কোনো একটা যদি ল্যাপস থাকে তাহলে অবশ্যই কিন্তু কড়া হাতে এটা এই ব্যাপারগুলোকে দেখতে হবে। মানুষের মৃত্যু ঘটলে এটাকে আপনি আপনার মার্ডারই বলুন বা কাপাবল হোমিসাইড বলুন, এই ধরনের অপরাধে যারা যে এটা চালাচ্ছিল তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের ব্যবস্থা পুলিশকে নিতে হবে। যদি ডেফিনেটলি আমি মোটামুটি ভাবে নিশ্চিত যে এর সবগুলো কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করা হয়। অনিলবাবু, ওখানে স্থানীয়রা বলছেন যে পুলিশ থেকে মাসোহারা নিতেন, ফলে খুব স্বাভাবিকভাবেই যে ব্যবসা করতো সে তো ভাবছে যে ভাই আমি তো রাজা এখানে, ফলে আমি মাসোহারা দিচ্ছি, আমি বেআইনি কারবার করতেই পারে, কেউ আমাকে আটকাবে না। স্থানীয় বিধায়ক তার বিরুদ্ধেই অভিযোগ যে তিনিও নাকি আসতেন ওসব জায়গায়, তাই সেই কারণে তিনি বলছেন যে তাদের লাইসেন্স ছিল। লাইসেন্সটা কি ছিল তা দিয়ে পরিষ্কার করে কেউ কিছু বলতে পারছে না। শুধু ট্রেড লাইসেন্স থাকলে তো হবে না। আর দেখুন, পুলিশ মাসোয়ারে নিচ্ছে বলে যে অভিযোগ আছে না, এটা কিন্তু শুধু অভিযোগ করলে হবে না, এটা খতিয়ে দেখার বিষয় রয়েছে। অনেক ক্ষেত্রে দেখুন একটা ইনসিডেন্ট হলে পুলিশকে সেখানে যেতে হয়, পুলিশই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার, মানুষের জীবন সম্পত্তি রক্ষার দায়িত্ব সরকারিভাবে পালন করে থাকে। সুতরাং এই জায়গাতে যদি কোনো ল্যাপস করে, মানুষের অকাল মৃত্যু ঘটে, তো সেই জায়গায় পুলিশের উপরে একটা আঙুল উঠতেই পারে, কিন্তু এটা অবশ্যই কিন্তু খতিয়ে দেখার বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশের নজরদারির বাইরে চলে যায়, অনেক ক্ষেত্রে পুলিশ জানতে পারে না এরকম, কিন্তু পুলিশ মাসোহারা নিয়ে এ ধরনের এক্সপ্লোসিভ চালাবে এর সম্ভাবনাটা অনেকটা কম বলে আমার মনে হয়। নিশ্চয়ই খতিয়ে দেখা যেতে পারে এই ধরনের অভিযোগ যদি হয়। বেশ 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 অ্যাকচুয়ালি আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অর্থাৎ আইপিএস নজরুল ইসলামের সঙ্গে, তারও একটু বক্তব্য আমরা শোনাবো। অ্যাকচুয়ালি লাইসেন্স নিয়ে কোথায় কি কি বিষয় থাকতে পারে তার একটা বক্তব্য আমাদের কাছে আছে, শুনবো আমরা কি বলেছেন নজরুল ইসলাম সাহেব। আমাদের রাজ্যে তো পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী, প্রশাসন মানে সরকারি প্রশাসন। পাথর প্রথমে যে ঘটনার কথা বলছেন, আপনার বৈধ কাগজপত্র আছে, লাইসেন্স আছে। মানুষ মারার জন্য যে বোমা, সেটা তৈরি করার জন্য কোনো লাইসেন্স হয় না। গ্রিন বাজি তৈরি করার জন্য লাইসেন্স হয়। দরখাস্ত করার জন্য আপনাকে দরখাস্তের আগেই কি কি শর্ত পূরণ করতে হবে, কারখানার অনুমতি দিলে তখন আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে,
এবং আপনি যদি রিনিউ করতে চান তাহলে কি কি শর্ত পূরণ করতে হবে সেটা সব বলা আছে। তো যে জায়গায় ঘটনার কথা বলছেন তাদের এরকম গ্রিন বাস তৈরিরও কোনো পারমিশন আছে বলে তালিকায় নেই। তার মানে বিধায়ক যেটা বলছে সেটা লোকে বিভ্রান্ত করার জন্য এটা হতে পারে যে পঞ্চায়েত বা পৌরসভা তাদের হয়তো একটা ট্রেড লাইসেন্স আছে, কিন্তু ট্রেড লাইসেন্স নিয়ে বাজি তৈরি করতে দূরের কথা বিক্রি করারও ব্যবসা করা যেতে পারে না। অতএব যেটা হয়েছে এখানে সেটা সম্পূর্ণ বেআইনি। খুব স্পষ্টভাবে বললেন নজরুল সাহেব। এবং পুলিশ বলছে এই ট্রেড লাইসেন্স দিয়েছে পঞ্চায়েত দপ্তর, আর পঞ্চায়েত দপ্তর বলছে আমরা কোনো ট্রেড লাইসেন্স দিন। তাহলে আসল লাইসেন্সটা কে দিল, কীভাবে পেলো? আমি আলী সাহেবের কাছে জানতে। আলী সাহেব, আপনারা তো বাংলায় কোনো বিস্ফোরণ হলেই সঙ্গে সঙ্গে বলেন এর পিছনে অনেক সন্ত্রাসবাদী হামলা অমুক তমুক থাকতে পারে, এনআইএ তদন্ত হোক। সত্যি কি এরকম কোনো ঘটনা আছে? কারণ গুজরাটও তো আমরা দেখেছি আজকে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে, এখানে আরও 18 জন মারা গেছে, বাংলায় 11 জনের সঙ্গে। সুতরাং গুজরাট নিয়ে আপনারা কেন বলে না যে কোনো বিজেপি শাসিত সরকার বলে? দেখুন, পশ্চিমবঙ্গের কোনো কিছু ঘটনা ঘটলেই তৃণমূলের বন্ধুরা এরা দেখে ভারতবর্ষের অন্য রাজ্যে কোথায় তাৎক্ষণিকভাবে কী হয়েছে সেটার খবর নেওয়া। দেখুন, এটা নিয়ে শাক দিয়ে মাছ ঢাকলে হবে না। আজকে পাথর প্রতিমায় যে ঘটনাটা ঘটেছে, 8 জন মানুষ মারা গেল, একটা পরিবার ধ্বংস হয়ে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভাস্করবাবু বললো এটা সামান্য ঘটনা আছে। না, সেটাই তো বলছে যে সামান্য ঘটনার জন্য বিজেপি এনআইএ তদন্ত দাবি করছে। কথা বলছেন, এতগুলো মানুষ মারা গেল, বিজেপি এনআইএ দাবি করছে। আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাহেব তিনি নিশ্চিতভাবে কেন্দ্রের কাছে এই নালিশটা করেছেন যেন একটা তদন্ত হয়। আজকে আমরা যেটা দেখছি রাজ্য পুলিশের তদন্ত তো বুঝতেই পারছি, এই তো অনেকেই তো বললো ওখানকার নাগরিকরা প্রতিবাদ করেছে, কোনো প্রতিবাদের গুরুত্ব দেওয়া হয়নি। এমএলএ সাহেব নাগরিকদের যে প্রতিবাদ তার সঙ্গে ঝগড়াঝাটিও হয়ে গেছে সেই চন্দ্রকান্ত বণিকের সঙ্গে, কিন্তু তারা কিন্তু পাত্তা দেয়নি নাগরিকদের। তাকে পারমিশন দেওয়া হলো তোমার হচ্ছে বাজি তৈরি করবার জন্য। সত্যি মনে হয় যে সাধারণ বাজি নয়, এর পিছনে অন্য কোনো না, সে তো অবশ্যই হবে। আমরা তো বন্ধু অন্যরকম পাচ্ছি, আমরা তো ভাবছি যে শুধু বাজি নয়, ওখানে বোমা তৈরিরও বিষয় আছে, এটাও আমাদের ধারণা। তার রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, উনি বারবার এটা বাজি ধরছেন, এই বাজি কারখানাকে কেন্দ্র করে তিনি বাজি ধরছেন। কারণ এর আগে দেখলাম আমরা, আজকে পাথর প্রতিমায় হয়ে গেল, বারাসাতে 2 বছর আগে হয়েছে, রথতলাতে, কল্যাণীতে হয়েছে, নুনগিতে, এরকম বহু হয়েছে। আজকে আপনি ওই গুজরাটের একটা কথা বলছেন, কিন্তু আমাদের এই 2 বছরের মধ্যে যে 10-15টা ঘটনা ঘটে গেল, এটা কে উত্তর দেবে রাজ্য সরকারকে? আমরা চাই রাজ্য সরকার এগুলো অবিলম্বে একটা এনআইএ তদন্তের জন্য তিনিও বলুক। এই যে মুখ্যমন্ত্রী যে কমিটি গঠন করে, তাহলে কি এটা কি পুরোটাই আইওয়াস? না না, এটা কমিটি না তো, এটা হলো বাজি কোম্পানির মালিকদের সাপোর্ট দেওয়ার জন্য একটা কমিটি। এই কমিটি কিছু কাজ করেনি, তাদের কাছ থেকে কোনো অভিজ্ঞতা নেই। যত অভিজ্ঞতা হয়েছে, আবার দেখুন নতুন করে আরো কয়েকজন বাজি তৈরি করার আরো নতুন করে কারখানার অনুমতি পায় কিনা, এটাই হবে। বেশ বেশ বেশ, দিদা আপনার কাছে জানতে দেবো। দিদা, গত সময় যাচ্ছে, 2026 বিধানসভা নির্বাচন আসে, আমরা কারণ এই কারণেই বলছি, পুরো গোটা বিষয়টা কিন্তু এখন পলিটিক্যাল দিকে টার্ন নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে শুধু কি বাজি না, এর পিছনে আরও অন্য বোমা শিল্প আছে কি না, এনআইএ তদন্ত হাবি জাবি এসে যাচ্ছে। এদিকে সরকার প্রশাসন বলছে আমরা তো কমিটি গঠন করেছে, পুলিশ এডিজি দক্ষিণবঙ্গ বলছেন হ্যাঁ আমাদের ভাবতে হবে, মানুষকে সচেতন করতে হবে। কিন্তু আক্ষরিক অর্থে যে পুলিশের বা প্রশাসনের উপর যারা দায়িত্ব, যাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে, যেখানে অবৈধ বাজি ব্যবসা কি করে হয়, এবং সেখানে যদি এরকম বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে এবং সেখানে যদি মানুষের মৃত্যু মিছিল হয়, তার দায় কে নেবে? কেন এই ধরনের ঘটনা দিনের পর দিন আমাদের দেখতে হবে? তাহলে প্রশাসন কোথায় কাজ করছে সেটাও তো আমাদের প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। দেখো, এর আগে যে বাজি শিল্পের যে বাজি কারখানার বিস্ফোরণ হয়েছে, তুমি যদি একটু দেখো, সেখানে মারা গেছে কিন্তু গরিব মানুষ, গরিব প্রান্তিক খেটে খাওয়া মানুষ। 2 পয়সার জন্য তারা বাধ্য হচ্ছে বাজি কারখানাতে নিজেদের শ্রম দেওয়ার জন্য। এইটা সবচেয়ে মারাত্মক বিষয়। এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে এই যে বাজি কারখানায় বাজি মজুদ থাকতে পারে, বাজির রসদ মজুদ থাকতেই পারে। বাজির রসদ মজুদ থাকা আর তার পরিমাণটা এতটা যে তার বিস্ফোরণে কয়েক
ফুট দূরে গিয়ে ডেড বডি ছিটকে গিয়ে পড়ে, তার মানে সেখানে দাঁড়িয়ে কত পরিমাণ পাকা বাড়ি উড়ে ভেঙে পড়ে যাচ্ছে। পাকা বাড়ি ভেঙে পড়া না, পাকা বাড়ি ভেঙে পড়ার পরে ডেড বডি গিয়ে ছিটকে পড়েছে খালের ধারে জলের মধ্যে, তার মানে সেখানে এক্সপ্লোসিভ, ইংরেজিতে যাকে বলে এক্সপ্লোসিভ, এই এক্সপ্লোসিভের যদি ক্ষমতা এতটাই যে ওখানে দাঁড়িয়ে এই এক্সপ্লোশনটাকে করতে পারে, তাহলে এক্সপ্লোসিভ আর বাজি তৈরির মেটেরিয়াল দুটোর মধ্যে তফাৎ আছে। এক, দুই হচ্ছে যে 2008 সালের যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী NEERI ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট তাদের যে গ্রিন ট্রাইব্যুনালের যে গ্রিন বাজির যে ফর্মুলা, সেই ফর্মুলায় 70 থেকে 80,000 টাকা লাগে শুধু সেই ফর্মুলাটা প্রক্রিয়া করার ক্ষেত্রে। আমাদের এইখানে মোট প্রায় 10,000 বাজি কারখানা আছে অঘোষিতভাবে, তার মধ্যে 63টা প্রপার লাইসেন্স আছে, এবং এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। এবং ট্রেড লাইসেন্সের কথা বলছে, ট্রেড লাইসেন্স মানে ব্যবসা করার, অর্থাৎ বাজি তৈরি হয়ে গেছে তারপরে আপনি ব্যবসা করবেন, আসল বাজি তৈরির লাইসেন্স নেই, ফায়ার সেফটি লাইসেন্স নেই। এবং ফায়ার লাইসেন্সের ক্ষেত্রে কোন ফায়ার লাইসেন্সের আধিকারিক আছে যে একটা ঘনবসতির মতো অঞ্চলের মধ্যে একটা বাজি কারখানাকে ফায়ার লাইসেন্স দিচ্ছে? আমি সেই আধিকারিককে দেখতে চাই, কেন সেই আধিকারিককে খুঁজে বার করা হবে না? এলাকার বুকে যখন মানুষ বলছে যে আমরা বারবার এলাকার পঞ্চায়েত সদস্যকে বলেছি, আমি অন ক্যামেরা দেখেছি যে পঞ্চায়েত সদস্যকে বলেছি, এলাকার তৃণমূলের নেতাদের বলেছি, তারা কেউ এই বিষয়ে কর্ণপাত করেনি। কেন? তাহলে এইটাকে আমরা ধরে নেব যে ওখানে তৃণমূল নেতারা যেটুকুনি টাকা পাওয়ার দরকার ছিল তারা পেয়ে গেছে বলেই কর্ণপাত করেনি? আরে মরছে তো মানুষ, সেই মানুষটা হয়তো তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দিয়েছে, আমার কোনো অসুবিধা নেই সে যদি তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেয়, কিন্তু মানুষটা তো মরছে, তো সেই মানুষটা, এই মানুষের দায়িত্বটা কে নেবে? এমনকি ফাঁকা অঞ্চল, মানে ওখানে দাঁড়িয়ে যারা রয়েছে তারা বলছে যে আমরা প্রতিনিয়ত মানে আতঙ্কের মধ্যে থাকতাম। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে খুব মজার বিষয়, সরকার বলছে মানুষকে সচেতন হতে হবে, আর সরকার সচেতন হবে না, সরকার দায়িত্ব নেবে না। ফায়ার লাইসেন্স কে দিল? এই শিল্পের দোহাই দিয়ে, কুটির শিল্পের দোহাই দিয়ে সরকার বেরিয়ে যাচ্ছে। কোন আমার সেই শিল্প দরকার নেই যে শিল্প মানুষের মৃত্যু এনে দেয়, যে শিল্প মানুষের মৃত্যু মানে প্রাণ কেড়ে নেয়, সেই শিল্পের আমাদের দরকার নেই। সেই শিল্পকে আস্তে আস্তে আপনি অন্য কোথাও শিফট করুন, খালি জায়গায় শিফট করুন, যেখানে একটা বৃহৎ অঞ্চলে পুরো ফাঁকা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে পুকুর আছে, ইমিডিয়েটলি কোনো কিছু হলে রেস্কিউ করার মতো জায়গা আছে, এবং কত কোয়ান্টিটি মাল মজুত করছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি দেখার কথা। সেটা দেখার ক্ষেত্রে এলাকার নেতারা যদি না দেখে, এলাকার তৃণমূলের নেতারা যদি না দেখে যে মা ভাই বোন যারা মারা যাচ্ছে, তারা হতে পারে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, কিন্তু বাংলার বুকে তো একটা নাগরিক মারা গেল, কারো কোনো মায়ের কোল থেকে তো তার সন্তান হারালো, এইটা এই জিনিসটা যদি যতক্ষণ না মানুষ বুঝবে। তার মধ্যে 8 জন মারা গেছে, ভাবুন, তার মধ্যে 8 জন তো মারা গেছে, এবং যে কজন এখনো হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে সেই অংশটাও কিন্তু খারাপ নয়। এবং তারপরে দাঁড়িয়ে অন্যরা যে আতঙ্কে ভুগছে, সে তার সন্তানকে, যে মা তার সন্তানকে নিয়ে রয়েছে, সে প্রতি মুহূর্তে আতঙ্কে ভুগছে যে কোনোদিন আমার জীবনটাও হয়তো এরকমভাবে চলে যেতে পারে। এমনকি এর আগে যে এগ্রায় যে ঘটনা ঘটেছে, সেখানে দাঁড়িয়ে একজন সন্তান বলছে আমার মা ওখানে কাজ করতো এবং সেখানে দাঁড়িয়ে 2 পয়সা পেত, তাই দিয়ে আমাদের সংসার চলতো। তাহলে এই প্রান্তিক মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার দায়িত্ব সরকারকে নিতে হবে, অন্য কাউকে নিতে হবে না। আমি রাজনীতি চাইছি না, এর মধ্যে কোনো রাজনীতির দরকার নেই, সরকার শুধু সজাগ হোক, সচেতন সরকারকে হতে হবে, নাগরিক এমনি সচেতন হয়ে যাবে। বেশ বেশ বেশ, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব। তার এই কথাটা বলতে বাধ্য হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে নিয়মাবলী, তারপরেও বাজি ফাটানোর একটা টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাতে যদি হিসেব করা হয় যে কোনো কালী পুজো, 31, বাসন্তী পুজো রাত্রি 10টার পর, এবং সারা বছরের হিসেবে হয়তো দেখা যায় 6 থেকে 7 ঘন্টা মতন বাজি ফাটাতে হয়। তাহলে এই যে বাজি কারখানাগুলো যারা বাজি তৈরি করছে বা শব্দ তৈরি করছে বা গ্রিন বাজি তৈরি করছে, তাহলে কটা লোক কিনবে আর কটা লোক ফাটাতে পারবে? তা তো এই ব্যবসাজনক বিষয় আছে বলে তো মনে হয় না, কিন্তু তা সত্ত্বেও এই বাজি কারখানা তৈরি হচ্ছে, এবং সেই বৈধ বাজি কারখানার আড়ালে অবৈধ কিছু তৈরি হচ্ছে না তো? সেই প্রশ্ন কিন্তু আমরা নিয়ে আসবো। সরাসরি প্রশ্ন রাখবো অনিলদার কাছে। অনিলদা, দেখুন, সরকার আছে, প্রশাসন আছে, প্রশাসনের কমিটি আছে, কিন্তু আমি জানি না এত কিছু হওয়ার পরেও কেন এই নজরদারির ফাঁক। কিন্তু আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, আপনার অভিজ্ঞতায় কোথাও মনে হয় না যে একটা এমন গাইডলাইন তৈরি করা উচিত যেখানে এই ধরনের বৈধ এবং সেই বৈধ থেকে অবৈধ বাজি তৈরির কারবার বন্ধ রাখার জন্য কিছু নিয়ম বা কিছু কানুন বা কিছু নিয়মাবলী, আইন এমনভাবে আনা উচিত
যাতে যারা এই ধরনের কাজ করতে যাবে তাদের রীতিমতন ভয় পাওয়া উচিত যে আমরা যদি এটা করি অতীতে বা আমাদের এই কাজের নিরিখে আমাদেরকে বড় শাস্তি পেতে হবে। আপনার এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই। একদম, আমি যেখানে ঘটনাটা ঘটেছে, আমি এক কাকদ্বীপের এসডিপিও ছিলাম 2 বছর 9 মাস ওখানে আমি এসডিপিও হিসেবে কাজ করেছি। পাথর প্রতিমা ব্লকটার এটা দুটো থানা জড়িয়ে আছে, একটা ঢোলার থানা যেখানে ইনসিডেন্টটা হয়েছে, আর পাথর প্রতিমা। তো পাথর প্রতিমা থানা অর্থাৎ ঢোলার ব্লকের একটা বড় অংশ, পাথর প্রতিমা ব্লকের একটা বড় অংশ কিন্তু ওই এলাকায় আমার কাজ করার সুযোগ করেছে, যদিও ঢোলাহাটটা একটা সেপারেট জুডিশন যেখানে ঘটনা ঘটছে। আর এদিকে সোনারপুর, যেটা আপনি জানেন চম্পাহাটির একটা পোর্শন সোনারপুর থানায় পড়েছে, একটা পোর্শন বারুইপুরে পড়েছে। সোনারপুরে আমি আইসি হিসেবে আমার কাজ করার সুযোগ করেছি। এই বাজি তৈরি করার যে ঘটনা, এটা কিন্তু আমি দেখেছি চম্পাহাটি এলাকাতে কিন্তু বাজি যা তৈরি হয় সম্পূর্ণ কিন্তু বেআইনি তৈরি হয়। ওখানে কারো লাইসেন্স আছে বলে অন্তত আমার জানা নেই। প্রচুর ধরপাকড় পুলিশ করে, মারা যায় এইসব ঘটনা। এখন এইগুলোর ক্ষেত্রে এই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে ক্লাস্টার তৈরি করে যে জায়গাতে, কারণ বাজি তৈরি করা, বাজি এবং একটা স্কিমও রাখা হয়েছিল যে বৈধ লাইসেন্স দেওয়া হবে বলে। বহু মানুষের জীবিকার মধ্যে আছে রয়েছে, কারণ এখানে সত্যি ইন্ডাস্ট্রির অভাব, সরকারি চাকরির অভাব, মানুষদের জীবন জীবিকার ব্যাপার রয়েছে। এটা খুব প্র্যাকটিক্যাল জিনিসটা ভাবতে হবে। কিন্তু পাশাপাশি এই ক্ষেত্রে যদি পুরো নিয়ম যেটা রয়েছে সেই নিয়মটা মেনে চলা হয়, অর্থাৎ কোন কোন বাজিগুলো রেস্ট্রিক্টেড বাজি, সেটা কোনোভাবেই তৈরি হবে না, সেটা কোনোভাবেই বিক্রি হবে না, সেটা কোনোভাবে স্টোর হবে না, এটাকে ইনশিওর করতে হবে। আর এই ক্লাস্টার গুলো যে পদ্ধতিতে তৈরি করার কথা, সেগুলো কিন্তু ইমিডিয়েটলি এটা করে দেওয়া। আমার মনে হয় এই কাজটা পুরোপুরি এখন কিন্তু করা সম্ভব হয়নি, এটা করতে হবে। এবং যে যে জায়গায় ক্লাস্টার যেখানে করা সম্ভব নয়, যে জায়গাগুলোতে বাজি তৈরি করা হচ্ছে, যেখানে বিপজ্জনক হচ্ছে, সেটা ইমিডিয়েটলি 100% সেগুলোকে বন্ধ করে দিতে হবে সবাই মিলে। অ্যাডমিনিস্ট্রেশনের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, পুলিশ থেকে শুরু করে, ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে শুরু করে সবাই, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সবাই মিলে এই কাজটা কিন্তু দ্রুত যদি করতে পারা যায়, তাহলে কিন্তু এই ধরনের অকাল মৃত্যু, বিশেষত বাজি তৈরিতে সব থেকে বেশি মানুষ মারা যায়। দত্তপুকুরে যেটা মারা গিয়েছিল, ওখানেও কিন্তু স্টোরেজ ছিল প্রচুর, এখানেও স্টোরেজের ঘটনা ঘটলো। চম্পাহাটিতে ইনসিডেন্ট হয়েছে, বাজি তৈরি করতে গিয়ে মারা গেছে, স্টোরেজেও মারা যায়। তো এই বাজি কি হয়, এর মধ্যে অনেক যেসব বেআইনি বাজি, যেগুলো পারমিটেড নয়, যেগুলো আপনার এই গ্রিন ফায়ার ক্র্যাকার্স নয়, যেগুলো সাউন্ড লিমিটটাও ম্যাক্সিমাম থাকে, যেটা পারমিশনেবল লিমিটের বাইরে থাকে, এই সবগুলো নিষিদ্ধ বাজি। বা কখনো কখনো এর মধ্যে দেখা যাবে এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টেরও কিন্তু একটা কনকারেন্স সেখানে কিন্তু নেওয়া দরকার, এবং তাদের কাছ থেকে খুব ক্লিয়ার কাট একটা ইন্সপেকশন করার পরে ইন্সপেকশন রিপোর্টও কিন্তু দরকার। এবং এইগুলো সব করে নেবার পরে যদি সেফ জায়গাতে বাজি তৈরি হয় বা সেফ জায়গাতে স্টোরেজ হতে পারে পারমিটেড বাজিগুলো, যেটা বিপজ্জনক নয়, তাহলে কিন্তু এই অকাল মৃত্যু আমরা অনেকটা আটকাতে পারবো, সেটা স্টোরেজের ক্ষেত্রেই হোক, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রেই হোক, আর সেল করার ক্ষেত্রেই হোক। বেশ বেশ, আমি ভাস্করদা কাছে, ভাস্করদা, স্থানীয় মানুষজনের যে বক্তব্য আমরা শুনলাম, নিশ্চয়ই আপনিও শুনেছেন, সেখানে কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ, সেখানে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ। তারা সবাই সব জানতো, কোথাও কোথাও বলা হচ্ছে পুলিশ হয়তো তাদের কাছ থেকে মাসোহারা নিত, আর স্থানীয় বিধায়ক তিনি বলছেন যে হ্যাঁ এদের কাছে লাইসেন্স ছিল। কিন্তু যারা জনপ্রতিনিধি, যাদের উপর দাঁড়িয়ে আজকে ওই এলাকাটা তারা দেখভাল করবেন, যা পুলিশ যারা নিরাপত্তা দেবেন, তারাই যদি আজকে সাধারণ মানুষের কাছে মানে আঙুল তুলে ফেলে, তাহলে কি করে সম্ভব? এই যে অনিলদা যে গাইডলাইনের কথা বললো, তাহলে কাজটা তো তারাই করবে। সে মুখ্যমন্ত্রী কমিটি গঠন করলেও তাদেরকেই করতে হবে। যে অভিযোগগুলো তোলা হয়েছে সেই অভিযোগগুলোকে প্রমাণ করার জন্য তাদের কাছে তথ্য কি আছে আমি জানি না। আমি আবার একটা কথা বলি, বাজি কারখানা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে বিভিন্ন, এটা কুটির শিল্প, গ্রামীণ লোকেরাই, গরিব মানুষরাই এর সঙ্গে যুক্ত থাকেন, কোনো একটা বড় অংশে, কোনো একটা ছোটোভাবে, সব জায়গাতেই হয়। এবারে এই বাজির মানে যেখানে রাখা আছে, আপনি কি মনে করেন যে জনপ্রতিনিধিরা সেই বাজিগুলো কি অবস্থায় আছে, তারা নিয়মকানুন মেনে কাজ করছে কিনা, এবং এটা কি আপনি মনে করেন যে নিয়ন্ত্রণে? না, এটা কি দুর্ঘটনা নিয়ন্ত্রণের উপায়? দুর্ঘটনা আমি আপনাকে বলছি, আজকে বহুতল চন্দ্রকান্ত বণিক যদি তার যদি রেকর্ড এরকম থাকে, তাহলে আমি তাকে নজরদারি করব না। আপনি নিশ্চয়ই, আরে তার রেকর্ডের বিষয় নয়, বিষয়টা হলো যে তাহলে আপনি বলুন যে একটা বহুতল বাড়িতে সমস্ত রকম ফায়ার লাইসেন্স, ফায়ার সেফটি থাকা সত্ত্বেও সেই বাড়িতে আগুন লাগে। আমি বলতে চাইছি যে দুর্ঘটনাটা যদি হয়ে থাকে, তার পরিবারেরই সব থেকে বড় ক্ষতি হয়েছে। সেখানে অসাবধানতা বশত একটা ঘটনা ঘটেছে, যেটাকে নিয়ন্ত্রণ করা যেত কি যেত না সেটা আমরা ফরেন্সিক রিপোর্ট পেলে জানবো। কিন্তু
এই জনপ্রতিনিধিরা পয়সা খেয়েছে কি পুলিশের কাছ থেকে টাকা নিয়ে গেছে এই ধরনের কথা মিডিয়ার সামনে কিছু কি বলবে? বলবে যে গুদামে বেআইনি বারুদ ছিল, যেটা ওর লাইসেন্সের মধ্যে পড়ে না, এই তো বলবে। তাহলে এই যে মালটা মজুদ করছে, মজুদটা সে করছে কি করে? টাকা ছিল, লাইসেন্সটাই নেই, ট্রেড লাইসেন্সে আড়ালে সে বাজি ব্যবসা করছে। এটা না, এটা যে বেআইনি ছিল এটা কে বলেছে? আপনি বলছেন এটা আইনি? আমি আইনি বলিনি। ট্রেড লাইসেন্স দিয়ে বাজি তৈরি কারখানা করা যায় আপনার মনে হয়? না না, আমি আইনি বলিনি, বেআইনিও বলিনি। আমি বলেছি যে আপনারা এখনো কি পুলিশের রিপোর্ট বা ফরেনসিক রিপোর্ট বা ইনভেস্টিগেশন রিপোর্ট দেখেছেন? আমি বলতে চাইছি যে এখানে ইনি আগে একবার যা হিসাব বহির্ভূত বাজি মশলা মজুত করার জন্য আপনি একবার উনি জরিমানা দিয়েছেন বা জেল হয়েছে এবং তারপরে তিনি মুক্ত হয়েছেন, তার মুক্ত হয়েছেন। এবারে পরবর্তীকালে উনি যে বেশি রাখার জন্য হয়েছে নাকি গ্যাস পেটে হয়েছে আমরা জানি না। আমি আপনাকে যেটা বলছি বিপজ্জনক, আপনি দেখবেন অনেক জায়গায় ফ্যাক্টরিতে, আমি ছোট্ট করে বলি, অনেক ফ্যাক্টরিতে দেখবেন অনেক কিছু জিনিস মজুদ থাকে, তার সাথে দুর্ঘটনা ঘটে। এটার সঙ্গে পুলিশ তদন্ত করছে, বলছে দুর্ঘটনা, অবশ্যই দুর্ঘটনা বলে বিষয়টাকে লঘু করা যায় না। না, লঘু করা হয়নি। তাহলে আপনি কি বলেন? আপনি এখানে কি বিজেপির মতন বলবেন? না না, আমি বিজেপির মতো বলতে যাবো কেন? আমি স্টেট কার্ড প্রশ্ন করছি। 18 জন লোক মারা গেল। আরে ভাই, এগরায়, দত্তপুকুর, বজবজ, উলুবেড়িয়া, কল্যাণী, এই ঘটনাগুলো কি একই ঘটনা? আজকে আলাদা ঘটনা, আপনি বলুন। বনসকাটাতে যে মারা গেল 18 জন। দেখুন, আমি আবারও এক কথা বলছি যে আমি এখানে বসে নিয়ে আলোচনা করতে গেলে আমাকে আরো 1 ঘন্টা সময় দিতে হবে। কি যে এই ধরনের এটা ঠিক যে সবথেকে যেটা মানে নীতেশও বললো যে এটা এ ব্যাপারে ডেফিনেটলি যারা যুক্ত এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা গরিব মানুষ, আমিও মানছি। না, এবার দাঁড়ান, যারা গরিব মানুষ তাদের দিন আনা দিন খাওয়া লোক, এবারে আজকে যেটা বললো যে বাচ্চাটা বাজি কারখানায় কাজ করতে হয়, কাজে কাজ করেছে, সেই দেখুন একটা মানে একটা কাজের যে প্রফেশনাল হ্যাজার্ড বলে একটা বিষয় থাকে, সেই প্রফেশনাল হ্যাজার্ডের শিকার হয়েছে এরা এবং পরবর্তীকালে আমরা জানতে পারি। কিন্তু এটার সঙ্গে না ওই পুলিশ পয়সা খেত, এখানে বেআইনি ছিল, আমরা তো দেখতাম, এই ধরনের মানে যেখানে ঘটনা ঘটে না তখন এই ধরনের না এরকম বিবৃতি তো যার কোনো ভিত্তিহীন বিবৃতি থাকে, তাহলে মানে ভিত্তিহীন বিবৃতি আমি জানি না, বলে দিলাম। তাহলে আমরা বলছি আজকে সেই লোককে জিজ্ঞেস করছি, দাঁড়ান, সেই লোককে জিজ্ঞেস করছি যিনি বলছেন যে ওখানে বেআইনি চলতো, তিনি কি পুলিশের কাছে কোনো কমপ্লেন লজ করেছেন? সেই দলগুলো যে দলগুলো এত প্রশ্ন তুলছে, সেই দলগুলো কি আগে এইটার বিরুদ্ধে তারাই বা করে বিস্ফোরণের পরে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে মানে একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কংক্রিটের বাড়ি একেবারে উপড়ে পড়ে গেছে এমন একটা অবস্থা। এবং যে গুদাম, সেই গুদামে যে মজুদ রাখা হয়েছে মশলা, তখন আমাদের দেখা গেছে যে চকলেট বোমা তো ছিলই, গাছ বোমাও নাকি পাওয়া গেছে, অর্থাৎ যে বাজিগুলো নিষিদ্ধ সেগুলোই তার এই গুদামে ছিল। অর্থাৎ বৈধ লাইসেন্সের আড়ালে নিষিদ্ধ বাজি তৈরি করছিল। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি আলী সাহেবের কাছে জানতে চাইব, আলী সাহেব, কুটির শিল্প তো বটেই, খুব স্বাভাবিকভাবেই অনেক গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, তারা হয়তো পেটে রোজগারের জন্য, নিজেদের কাজের জন্য হয়তো এই ধরনের কারখানায় কাজ করতে হয়। কিন্তু প্রশাসন যদি এই বিষয়ে আরও একটু স্ট্রিক্ট থাকতো, আরও একটু সংযত হওয়ার জন্য নিয়মকানুন তৈরি করতো, তাহলে তো এই দিন আমাদের দেখতে হতো না। আপনারা অবশ্যই রাজনৈতিক দিক থেকে বলবেন যে প্রশাসনের গাফিলতি, প্রশাসনের ব্যর্থতা, তারপরেও তো মনে হয় যে এগুলো কোথাও গিয়ে থামা উচিত। আলী সাহেব, দেখুন, আমি একটা উদাহরণ দিতে চাই। বুড়িমার চকলেট বোমার কথা আমরা সকলেই জানি, আমিও ছোট থেকে বুড়িমার চকলেট বোমা দেখে এসেছি। এই বুড়িমার চকলেট বোমার কোম্পানিতে কোনো দুর্ঘটনা ঘটেছিল বলে আমার মনে হয় না। আমি ওনার হয়ে মানে সাফাই গাইছি তাও না, কিন্তু ওরা কিন্তু বাজি কোম্পানি আছে। এই বাজি কোম্পানির কথা বলছি, এই পাথর প্রতিমার এই যে আপনার চন্দ্রকান্ত বণিকের বাজি কোম্পানি, ওটাও কোম্পানি, ওটাও কোম্পানি, এরকম অনেক দত্তপুকুর, কল্যাণী, এগরা বহুত কোম্পানি হয়েছে, সবগুলো কিন্তু ফেটে মানে ঘেটে হয়ে গেছে। সেখানে বোমার গন্ধ পাওয়া গেছে। তবে আজকে যে বোমা পাথর প্রতিমার ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে শুধু বাজি বললে হবে না, এর সঙ্গে নিশ্চয়ই আরও একটা কিছু রয়েছে। আমরা মনে করি সেটা বোমাও নিশ্চয়ই থাকতে পারে। আজকে বলুন যে রাজ্য সরকার এত কিছু ঘটনা ঘটার পরেও কোনো অ্যাকশন নেয়নি, কোনো প্ল্যান করেনি, যা করেছে সবগুলো বাজি কোম্পানির পক্ষে গেছে, ওরাই পক্ষে। তাহলে বাজি কোম্পানির মালিক এই চন্দ্রকান্ত বর্মন, এই লোকটা তো আগে দুষ্ট লোক ছিল, এই কিছুদিন আগেও তো তিনি ধরা পড়েছিলেন।
সেই লোকটাকে আবার কি করে প্রমাণ হয়ে গেল সে অপরাধী, তাকে কি করে আবার বাজির রেনুয়ালটা করে দেওয়া হলো কোম্পানির? বাজি করার রেনুয়ালটা কেন রাজ্য সরকার করে দিলেন? আর যে করে দিলেন সেটা বসতিপূর্ণ এলাকায়, ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিবেশীরা বাধা দিয়েছিল, বাধা মানা হয়নি, তার মানে তোলাবাজি সেখানে করা হয়েছে। কাদের মদতে এই কারবার? সুপ্রিয় বাবু, তোলাবাজি করা হয়েছে নিশ্চিত, কারণ সেখানে এমএলএ এবং পুলিশ তারা সেখানে নিয়মিতভাবে ভাগা পেত, যার ফলে চন্দ্রকান্ত বাবু আজকে তিনি পার পেয়ে যাচ্ছিলেন। সেই কারণে বলছি এখনো অজ্ঞাত বহু হাজার হাজার কোম্পানি আছে, রাজ্য সরকারের ইনকাম সেখানে বাজির থেকে হচ্ছে। বলছেন কুটির শিল্প, হাজার হাজার কুটির শিল্প আছে, কিন্তু এইরকম কুটির শিল্প আমরা দেখিনি। এইরকম কুটির শিল্পের কথা যদি বলেন তাহলে এই যে মদ শিল্পটাও এখানটায় রয়েছে। রাজ্য সরকারের ইনকামটা কি? শুধু মদ বিক্রি আর হলো এই বাজি বিক্রি, আর তো কোথাও কিছু নেই। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কোনো বিবৃতি দিয়েছে বলুন তো? এত বড় একটা ঘটনা ঘটলো, কোনো বিবৃতি আমরা পেয়েছি রাজ্য সরকারের? কেউ দেয়নি। এটা সামান্য ঘটনা বলছেন তো ভাস্কর বাবু। আমি দুর্ঘটনা বলেছি, আমি ঘটনা সামান্য সেটাই তো বলছি। আমি বলছি এটা দুর্ঘটনা, সামান্য ঘটনা এগুলো। আরেকটা বিষয় বলছেন যে গরিব মানুষ, আর গরিব মানুষের কথা বলে বলে এই সমস্ত দুষ্ট চক্রের কাজ হচ্ছে, আর গরিব মানুষের উপর দিয়ে সেগুলো সব চলে যাচ্ছে, এটা কিন্তু মানা সম্ভব নয়। আজকে সেই সাধারণ গরিব মানুষকেও আমরা আবেদন জানাবো, আপনারা এই জাতীয় শিল্প থেকে বেরিয়ে এসে অন্য শিল্পের সঙ্গে যুক্ত হন, আপনারা অন্য কাজ করে কমসে কম বেঁচে থাকুন। বেশ বেশ, ইতিহাসে আমার সময় খুব কম যে প্রশ্নটা রাখবো। অবভিয়াসলি প্রশাসনের ব্যর্থতা বা গাফিলতির বিষয়টা তো আছেই, কিন্তু স্থানীয় প্রশাসন বা স্থানীয় পুলিশ প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধি যারা গোটা এলাকার খোঁজ খবর রাখেন, ভোটের সময় যারা বাড়ি বাড়ি যান, তারা কথা বলেন, তাদের কাছে কি কোনো খবর সত্যিই থাকে না যে এই ধরনের একটা কারবার চলছে এবং যে লোকটি বা যে লোকটির মালিকানায় এই বাজি কারখানা চলছে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে? এত জানার পরেও সে এত সহজে সে এই বৈধ বাজি কারখানা বলে চালিয়ে দিয়ে তাকে তার মধ্যে নিষিদ্ধ বাজি তৈরি করতে পারে? না দেখো, একটা সোজা কথা হচ্ছে যে একটা লোকাল গভর্নমেন্ট বলে একটা কথা আছে, অর্থাৎ তুমি যদি কোনো লাইসেন্স নাও লোকাল গভর্নমেন্টের একটা পারমিশন নিতে হবে। লোকাল গভর্নমেন্ট পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়েছে, না ট্রেড লাইসেন্স না, তুমি যদি ফায়ার লাইসেন্সও নাও তোমাকে লোকাল গভর্নমেন্টের থেকে একটা মিনিমাম একটা তোমাকে সার্টিফাই করতে হবে যে আপনার কি মনে হয় যেখানে এখানে ফায়ার লাইসেন্স ছিল বৈধ অবৈধ বা যাই হোক, আমি সেইখানে কিছু কিছু ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত দিতে পারে না। না না, আমি কিন্তু ট্রেড লাইসেন্সের কথা বললাম না, আমি যেটা বললাম যে লোকাল গভর্নমেন্টের সার্টিফিকেশন লাগে, বৈধ অবৈধ যাই হোক লোকাল গভর্নমেন্টকে কিন্তু একটা সার্টিফাই করতে হয়। এই লোকাল গভর্নমেন্টের সার্টিফাইয়ের ক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট কিন্তু না করতে পারে না, অর্থাৎ পঞ্চায়েত সদস্যও না করতে পারে না, পৌরসভাও না করতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাজির আড়ালে বোম তৈরি হচ্ছে কিনা, এবং বোম তৈরি হলে বোম বিরোধীদের উপরে পড়ছে না। কিন্তু তুমি যদি আমি তোমাকে 2 বছরের একটা হিসাব দিচ্ছি, 16ই নভেম্বর 2022 মিনা খায় বল ভেবে এই বোম নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে একটা নাবালিকা মৃত্যু। 17ই নভেম্বর কুলপিতে বোমায় জখম 2 নাবালক। 6ই ডিসেম্বর 2022 বসিরহাটে বোমায় জখম 1 নাবালক। 25শে জুলাই 2023 সালারে বোমায় জখম 2 নাবালক। এবং তুমি যদি আরো যদি দেখো 30শে জুলাই 2023 বসিরহাটে বোমায় জখম 6 শিশুর মৃত্যু হয়েছে। তার মানে বোমটা তো তৈরি হচ্ছে কোথাও, এই বোমটা কিন্তু বোমের শিল্পটা কিন্তু কোথাও না কোথাও তৈরি হচ্ছে। এই বোম কিন্তু বিহার ইউপি থেকে উড়ে এসে ওখানে এসে পড়ছে না। তাহলে এই জায়গাগুলোকে কে আটকাবে? এই শিশুটা যারা মারা যাচ্ছে, যে কই আগ্নেয়াস্ত্র আসছে, একইভাবে বোমা শিল্প একটা নতুন শিল্প। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে আমরা দীর্ঘ 3 বছর 4 বছর ধরে এই বোমায় উড়ে যাবার বিষয়গুলো দেখছি, অথচ বিধানসভায় আমার বিরোধী দলনেতা তিনি চ্যাংদোলার কথা বলছেন। বিরোধী দলনেতার কোনো ভূমিকা থাকবে না যে প্রশ্নোত্তর পর্বে কেন উনি এই প্রশ্নটা তুলবেন না যে এইখানে এতগুলো বেআইনি বাজির দপ্তর আছে, আমরা তো বিধানসভায় নেই। তাহলে বিরোধী দলনেতার দায়িত্ব ছিল যে এই প্রশ্নগুলো তোলা, তিনি এই প্রশ্নগুলো না তোলে সবচেয়ে বেশি রামনবমীর জন্য ঝাঁপিয়ে পড়েন। বিধানসভায় একটা বিরোধী দলনেতা যদি এই কথাটা না তুলতে পারে, এই যে চাকদার বিধায়ক
না চাকদার বিধায়ক বঙ্কিম হাজরা বলছে যে আমাদের ওয়াকআউট করাটা ভুল হয়েছে, আমাদের ভিতরে অংশগ্রহণ করাটা উচিত ছিল। তাহলে আমরা কেন বিরোধী দলনেতাকে এইভাবে প্রশ্ন করবো না? তিনি তো সকলের বিরোধী দলনেতা, যে মারা গেছে তারও বিরোধী দলনেতা, আমারও বিরোধী দলনেতা, কিন্তু তাকে তো তার ভূমিকাটা পালন করতে হবে। তিনি যদি রামনবমী নিয়ে বসে থাকেন, তিনি যদি এই প্রশ্নগুলো বিধানসভার অভ্যন্তরে না তোলেন, তিনি যদি না স্ট্যাটিস্টিক্স দিতে পারেন যে কতগুলো বেআইনি বাজির কারখানা তার এই পশ্চিমবঙ্গে রয়েছে, তাহলে আমরা তাকে কেন বিরোধী দলনেতা? নিশ্চিত রূপে বলবে, নিশ্চিত। বেশ বেশ, আমাদের সময় একদম শেষ। তবে এটুকু আমরা অবশ্যই বলতে পারি যে যে কোনোভাবেই হোক, যে বৈধ ব্যবসা, যেটা বৈধ থেকে অবৈধ এবং তার গুদামে অবৈধভাবে নিষিদ্ধ বাজি তৈরি করা এবং প্রাণ চলে যাওয়া, মৃত্যু মিছিল, যেটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত কষ্টদায়ক। যে পরিবার তার এতগুলো সদস্যকে হারালো, তাদের কি অবস্থা। এবং এই ঘটনা যখন পরম্পরায় চলতে থাকে, তখন কিন্তু প্রশ্ন আসে যে কোথায় প্রশাসন, কোথায় সরকার, কোথায় সেই কমিটি? এর পরেও যদি এগুলোর কোনো বদল না হয়, তাহলে তো আমাদের এই মৃত্যু মিছিলই দেখতে হবে। তাই সরকারের কাছে আমাদের বার্তা যে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলোর উপর নজর দেওয়া উচিত, অন্তত যেন এই সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের যেন কোনো অসুবিধায় পড়তে না হয়, অন্তত মৃত্যু ফাঁদ হিসাবে যে বাজি কারখানায় কাজ করতে গিয়ে তাদের মৃত্যু মিছিল দেখতে না হয়। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করবো। সমস্ত দিদি অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।